আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমি আলোচনা করব কেন স্বৈরশাসকের পতনের পর বিভক্তি দেখা যায় বা মনে বৈকল্য মাথাচাড়া দিয়ে ওঠে। দুনিয়ার ক্ষণকালের ক্ষমতা বা অক্ষমতা দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। যুগে যুগে অনেক ক্ষমতাবান মানুষ দেশ ও জাতিকে ভালোবেসে জনগণের মনে আস্থা অর্জন করতে পেরেছে। প্রখন্তরে স্বৈরচারী শাসকগণ ধরার বুকে অসাম্য অন্যায়ের দাবানলে দগ্ধ করে মানুষকে কষ্ট দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চরম নিষ্ঠুরতম পথ বেছে নেন। আমরা জানি ফিরআউন ছিলেন প্রাচীন দুনিয়ার নিষ্ঠুরতম স্বৈরশাসক। আবার আধুনিক বিশ্ব ব্যবস্থায় নতুন করে অ্যাডলফ হিটলার স্বৈরতন্ত্রের সূচনা করেন। তার পথ অনুসরণ করে নানান দেশ নানানভাবে স্বৈরতন্ত্রের শিকলে আবদ্ধ হন। কেউ কেউ ঘোষিত স্বৈরশাসক, কেউ কেউ সমাজতান্ত্রিক স্বৈরশাসক, আবার কেউ গণতন্ত্রের ছদ্মনামে স্বৈরশাসক। স্বৈরশাসকের শাসনে মানবতার অপমৃত্যু ঘটে, মুক্তিকামী মানুষ ফুঁসে ওঠে, শুরু হয় শাসক ও শোষিতের লড়াই। কোথাও সমাজতান্ত্রিক স্বৈরশাসক, কোথাও তথাকথিত নির্বাচিত স্বৈরশাসক, যার শেষ পরিণতি হয় খুবই ভয়াবহ। সবসময় স্বৈরশাসকগণ ক্ষমতা ধরে রাখতে নির্বাচনে জালিয়াতি, নির্যাতন, গুম, খুন, মামলা মোকদ্দমা, ক্ষমতার অপব্যবহার করে থাকে। প্রায় প্রতিটি স্বৈরশাসকগণ একই কাজ করে থাকে। তারা যে কোনো আন্দোলন দেখলে ভয় পায়। একসময় প্রতিবাদী মানুষের লাশ ও আন্দোলন ও বিদ্রোহ জেগে ওঠে স্বৈরশাসকের মসনদ, যার ফলে নেংটি ইঁদুরের মতো পালানোর পথ খোঁজে সব আমলের স্বৈরশাসকগণ। তাদের শেষ জীবনের পরিণতি সবসময় ভয়ঙ্কর হয়। আমরা যদি দেখি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, প্রেসিডেন্ট গাদ্দাফি, হিটলার, মোবারক হোসেন, স্বৈরশাসকগণ যদিও জীবিত থাকে মানবতার ঘৃণার পাত্র হয়ে জীবন অতিবাহিত করে থাকে। এবার আমরা জানব মনোবৈকল্য বা মন খারাপ হয় কেন কিছু গোষ্ঠীর, এবং স্বৈরশাসকের জন্য তাদের ব্যাকুলতা আমরা লক্ষ্য করছি এবং কেন সেটা হয়। ক্ষমতার অসাম্যতা এ ধরনের বিভেদ তৈরি করে। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রকৃতপক্ষে নাগরিকদের অবস্থা হয় পণ্যবন্দীর মতো। বিভিন্ন গবেষণা দেখা যায় স্বৈরশাসকের প্রতি নাগরিকদের একটা অংশের মধ্যে অন্ধ মোহ ও ভক্তি লক্ষ্য করা যায়, এবং যত খারাপ পদক্ষেপই স্বৈরশাসক নিক না কেন অনেকে সেটাকে কল্যাণকর মনে করেন। স্বৈরশাসকের পতনের পর এই উপসর্গে আক্রান্ত ব্যক্তিরা এক ধরনের হাহাকার করে এবং কষ্ট পায়। মানুষ যখন জিম্মি হয়ে পড়ে তখন তার প্রধান লক্ষ্য থাকে কোনো মতো বেঁচে থাকার। স্বৈরশাসকদের ঘৃণা করা বা প্রতিবাদ করার কথা সে ভুলে যায়। এর মধ্যে ন্যূনতম ভালো আচরণ এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য স্বৈরশাসকদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ ও ইতিবাচক অনুভূতি তৈরি হয়। স্বৈরশাসকরা সাধারণত জনগণকে জিম্মি করে ফেলার পর পাশাপাশি বিভিন্ন জাতীয়বাদী চেতনা তৈরি করে, দৃশ্যমান উন্নয়নে মনোযোগ দেন এবং নাগরিকদের নানাভাবে গর্বিত অনুভব করানোর চেষ্টা করে। মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া সত্ত্বেও এসব প্রতিষ্ঠান নাগরিকদের একটা অংশের মধ্যে নায়কের প্রতি ভালোবাসা তৈরি হয়। যেমন একনায়ক স্বৈরশাসক হোসনি মোবারকের কথাই ধরা যাক। মোবারক তার ৩০ বছর শাসনামলে এক আদর্শ স্বৈরশাসক হিসাবে আবির্ভূত হয়েছিলেন। মত প্রকাশের ন্যূনতম স্বাধীনতা ছিল না, জীবনযাত্রার ব্যয় ছিল অত্যাধিক। নাগরিকদের কোনো কল, ইমেল, আড্ডা, সমাগম সব কিছুই ব্যাপকভাবে নজরদারি করা হতো। মোবারকের বিরুদ্ধে সামান্যতম বিরূপ মন্তব্য করলে তাকে গ্রেপ্তার করা হতো এবং তাকে বিভিন্ন মামলা জড়িয়ে নির্যাতন এবং প্রেসিডেন্টকে হত্যা ষড়যন্ত্রের দায়ে দণ্ডিত করা হতো। এবং আমরা জানি প্রেসিডেন্ট মোবারকের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ছিল, তার নাম
SSIS। বলা হয় মিশরের মোট জনসংখ্যার 6-10% লোক এই গোয়েন্দা সংস্থার সদস্য ছিল। মোবারক নির্বাচনে আয়োজন করতেন, সেগুলো ছিল লোক দেখানো, মিথ্যা নির্বাচন। মোবারকের শাসনকালে অনেক নিপীড়নমূলক হওয়া সত্ত্বেও 2011 সালে মোবারক বিরোধী বিক্ষোভের প্রাক্কালে কয়েক হাজার লোক মোবারকের পক্ষে সমাবেশ করতে দেখা গিয়েছিল। এখানে সুবিধাবাদী এলিটরা ছিল তেমনটি নয়, বরং গ্রামে নিম্নবিত্ত শ্রেণীর লোকরাও এই মোবারকের সমর্থনে রাস্তায় নেমেছিল সেদিন। মূলত যারা গত 30 বছর ধরে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছিলেন তারাও মোবারকের পক্ষে আন্দোলন করেছিলেন। এবং বিপ্লবোত্তরকালেও জনগণের একটা অংশের মধ্যে মোবারকের শাসনের স্মৃতিকাতরতা রয়ে গেছে। মিশর ও ইরাকের জনগণের একটা অংশ স্টকহোম সিনড্রোমে আক্রান্ত ছিলেন। প্রথমত, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে পুরোপুরি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। জনগণের অবস্থা ছিল পণ্যবন্দির মতো। মোবারক সমাজে একটা শ্রেণীর উপর আরেকটা শ্রেণীর প্রাধান্য বিস্তার করার সুযোগ করে দিয়েছিলেন। এবং আমরা দেখেছি সুসম্পর্ক রাখার বদলতে সীমাহীন দুর্নীতির মাধ্যমে একটা গোষ্ঠীকে লাভবান করতে সাহায্য করেছেন মোবারক সরকার। তৃতীয়ত, সত্যিকার অর্থে গণমাধ্যম বলে কোনো অস্তিত্ব ছিল না সে দেশে, এবং প্রকৃত অবস্থা সম্পর্কে জনগণের ধারণা ছিল সর্বোপরি খুবই নগণ্য। মিডিয়ায় সবসময় চলতো মোবারকের তার সুনাম, এবং মোবারক নিজেও সবসময় মিডিয়ার সামনে হাজির থাকতেন। প্রেসিডেন্ট মোবারককে ঘিরে একটা ধর্মতান্ত্রিক আবহ তৈরি করা হয়েছিল। সেখানে মোবারককে দেখানো হতো অবতার হিসেবে। দেশের সব ইতিবাচক অর্জনে কৃতিত্ব দেওয়া হতো তাকে। এ সকল কাজের মধ্যে তিনি একটা অংশের মধ্যে মোবারকের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল, যার ফলে তার এত অপকর্ম করার পরও কিছু মানুষ তার পক্ষে কথা বলেছিল। আমরা জানি প্রেসিডেন্ট মোবারক যা যা করেছিল তার সবই একজন স্বৈরশাসক করে থাকেন। যদি উদাহরণ দেওয়া যায়, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একই কাজ করেছে, শুধু সাদ্দাম হোসেন কিছু বাড়তি সুবিধা দিয়েছিল তার জনগণকে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ভর্তুকি দিতেন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত টিউশন ফি ফ্রি করে দিয়েছিলেন। এত সুযোগ সুবিধা দেওয়ার ফলেও প্রচণ্ড রকমের নিয়ন্ত্রণমূলক ও ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন প্রেসিডেন্ট সাদ্দাম। এসব কল্যাণমূলক পদক্ষেপ করার পরও তার প্রতি জনগণের একটা অংশের মধ্যে ভালোবাসা তৈরি করতে পেরেছিল, এবং আরেকটা অংশের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার ফলে বিদ্রূপ মনোভাব তৈরি হয়েছিল। পক্ষান্তরে সাদ্দাম হোসেনকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন তার রাষ্ট্রের জনগণই অনেকে তাকে থুতু নিক্ষেপ করেছিলেন এবং অনেক অবমাননাকর কথাবার্তা বলেছিলেন। আমরা দেখেছি শেখ হাসিনার শাসনামল সব কিছুই বিদ্যমান ছিল। আমরা জানি শেখ হাসিনা নির্বাচনে জালিয়াতি করত, এবং তিনি এমন ব্যবস্থা করেছিলেন যে তার কথাই শেষ কথা। এক ব্যক্তি কেন্দ্রিক সিস্টেম চালু করেছিলেন, এবং প্রতিনিয়ত তার সুনাম, তার বাবার সুনাম প্রতিনিয়ত টেলিভিশনে চালু করা হতো। বাংলাদেশে একটা অংশের মধ্যে স্টকহোম সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। হাসিনা পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এবং আমরা দেখেছি প্রায় 1500+ মানুষকে হত্যা করা হয়েছে, এবং অগণিত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছেন। তারপরও কিছু লোক তার পক্ষে কথা বলছে। আমরা সকলেই জানি পৃথিবীতে যত নিকৃষ্টতম স্বৈরশাসক আছে তাদের যে বৈশিষ্ট্য ছিল, আপনারা মিলিয়ে দেখুন, ইতিহাস পড়ুন এবং মিলিয়ে দেখুন, সবগুলো বৈশিষ্ট্যই শেখ হাসিনার মধ্যে বিদ্যমান ছিল।
আমরা দেখেছি কিভাবে নির্বাচন করেছে, কিভাবে মানুষ ভোট দিতে পারেনি। 2014 সালে আমরা নির্বাচন দেখেছি, বিনা ভোটে কতগুলো এমপি নির্বাচিত হয়েছেন। পৃথিবীতে এরকম কোনো ইতিহাস নেই। আমরা দেখেছি উচ্চ আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে। মানে এমন কোনো বিভাগ বা ডিপার্টমেন্ট নাই যেটাকে আওয়ামী লীগ ধ্বংস করে নাই। আর দুর্নীতির কথা তো বলবই না। 2013 সালে যেটাকে বলা হয় গণজাগরণ মঞ্চ, সেখানে কি করা হয়েছিল সারা পৃথিবী বিস্মিত হয়েছে। কারণ মানুষ যারা গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, ফাঁসিবাদের মূল স্তম্ভ তৈরি করেছিল সেদিন, তারা একজন ব্যক্তির ফাঁসি চেয়েছিল। তারা বিচার চায়নি, ফাঁসি চেয়েছে। তারা আইন আদালত মানেনি, ফাঁসি চেয়ে তারা টোটালি ফাঁসি চেয়েছে। এগুলো কার আমল হয়েছে? যত অরাজকতা আমি দেখতে পারছি বিগত সরকারের আমল হয়েছে। এগুলো কি আপনি মিথ্যা বলবেন? আমাদের উচিত সবাই ভেদাভেদ ভুলে এই সরকারকে সাহায্য করা।